আসসালামু আলাইকুম দর্শক। আমার নতুন ইউটিউব চ্যানেল ফ্ল্যাগ অফ জাস্টিসে আপনাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজ যে টপিকটি নিয়ে কথা বলব সেটা হলো আ আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে কে জিততে যাচ্ছে? বিএনপি নাকি জামাত? তাহলে চলুন মূল আলোচনায়। ১ম এ আমরা দেখব বিএনপির রাজনীতি, বিএনপির সমসাময়িক রাজনীতি এবং নির্বাচনকালীন তাদের যে প্রচারণা সেগুলো নিয়ে আমরা কথা বলব। বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আ দলটির জন্ম হয়েছিল ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য দিকটি ছিল সেটি হলো যে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খুবই সোচ্চার ছিলেন এবং তিনি ব্যক্তিগতভাবে খুবই আ একজন সৎ মানুষ ছিলেন। যে কারণে তিনি মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন হয়ে আছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর এই দলটির হাল ধরেন তার সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়া। যদিও আ ১ম বারের মতো তিনি এই দল থেকে বহিষ্কার হয়েছিলেন প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের ষড়যন্ত্রের কারণে। পরে আবার তিনি দলের প্রধান হিসেবে চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি তার রাজনীতিকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি আ ১৯৯১ সালের ন ন সরি ১৯৯০ সালের এরশাদ বিরোধী আন্দোলনে তার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই আন্দোলনে তার এই ভূমিকার জন্য তাকে আপসী নেত্রী বলা হয়। পরবর্তীতে ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে বিএনপি এবং জামাত উভয় মিলে একটি জোট সরকার গঠন করে। যেই সরকার মোটামুটি স্থিতিশীল একটা সরকার ছিল, যদিও কিছু সমালোচনা তো আছেই। এরপর ২০০১ সালের নির্বাচনে বিএনপি এবং জামাত জোট বিপুল জনসমর্থন নিয়ে আবারও নতুন সরকার গঠন করে। ১ থেকে ৬ সালের সেই সরকারে নানা রকম চ্যালেঞ্জ ছিল এবং অ বহুবিধ সমালোচনারও শিকার হয়েছিল দলটি। তো দর্শক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে যেয়ে আমি কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়লাম। কারণ আমার জীবনে তার সাথে তার আ সাক্ষাৎ পাওয়ার মতো একটা দুর্লভ ঘটনা ঘটেছে। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। ১৯৯৩ সাল আমি তখন ক্লাস 10 এসএসসি পরীক্ষা দেব। এর আগে প্রধানমন্ত্রী আ বেগম খালেদা জিয়ার বরাবর আমি একটা চিঠি লিখেছিলাম। যেটার বিষয়টা ছিল যে আমার চাচা মোহাম্মদ জিল্লুর রহমান আকন্দ। তিনি একটি ক্যালেন্ডার তৈরি করেছিলেন, যে ক্যালেন্ডারটি আ পৃথিবী শেষ দিন পর্যন্ত কার্যকর। এরকম একটা ক্যালেন্ডারের ব্যাপারে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম চিঠির মাধ্যমে এবং তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমার কাছে একটা চিঠি আসে, যেখানে আমার সাক্ষাতের জন্য একটা তারিখ নির্ধারণ করা হয়। সেই সুবাদে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুগন্ধায় যাই এবং আমার চাচাসহ যাই এবং সেখানে যেয়ে আ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সাক্ষাতের একটা সুযোগ হয়। সেটি তার কথা বলতে যেয়ে আমার মনে পড়ল, আমি এই মহিষী নারী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। যাক, সেটা তো ভিন্ন বিষয়। আর তার ছেলে জনাব তারেক রহমান, তিনি দলের দায়িত্ব গ্রহণের পর, তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি নেমে পড়েন নির্বাচনী প্রচারণায়। সেখানে তাদের যে নির্বাচনী প্রচারণার যে প্রতিশ্রুতির বিষয়গুলো ছিল, সেখানে উল্লেখযোগ্য একটা বিষয় ছিল হলো যে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রায় ৪ কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড নামের কার্ড বিতরণ করবেন। যে কার্ডের মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলি প্রতি মাসে প্রায় ৳২,০০০-২,৫০০ একটা আর্থিক সুবিধা অথবা বিনামূল্যে পণ্য পাবেন। এটি খুবই প্রশংসা করবার মতো একটা বিষয়। কিন্তু বিষয় হলো যে তার এই প্রতিশ্রুতি প্রদানের পর, তার এই ঘোষণার পর বিএনপির অনেক নেতাকর্মী এই কার্ডের একটা স্যাম্পল নিয়ে জনসাধারণের কাছে যাচ্ছেন এবং তারা বলছেন যে, "আপনারা যদি ধানের শীষে ভোট দেন, দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনেন, তাহলে আ এরকম একটা কার্ড পাবেন, যে কার্ডের মাধ্যমে আপনারা ৳২,০০০-২,৫০০ সুবিধা পাবেন প্রতি মাসে অথবা পণ্য পাবেন, বিনামূল্যে পণ্য পাবেন।" এরপর যেটা আরো বেশি উল্লেখ করার মতো সেটা হলো যে, নেতাকর্মীরা পাশাপাশি এটাও বলছেন যে, "আপনারা এই কার্ডটা ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উঠাইতে পারবেন।" আবার কোনো ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটাও দেখেছি
যে কেউ বলছেন যে এই কার্ডটি ব্যবহার করে আপনারা স্বাস্থ্যক্ষেত্রে ওষুধ কিনতে না পারলে আপনারা যদি এই কার্ডটা ফার্মেসিতে শো করে সেক্ষেত্রে আপনারা বিনামূল্যে ওষুধ পাবেন। আরো উল্লেখ করতে হয় যে কিছু নেতাকর্মী এই কার্ডটি ব্যবহার করে তারা অনৈতিক সুবিধার দাবি করছেন জনগণের কাছ থেকে। তারা বলছেন যে, "এই কার্ডটি আপনারা রাখবেন। বিনিময়ে আমাদেরকে কিছু টাকা-পয়সা দিতে হবে।" তা আমি ব্যক্তিগতভাবে খুবই এটা মনে করি, বিশ্বাস করি যে জনাব তারেক রহমান এই অনৈতিক কাজটি নিশ্চয়ই সমর্থন করেন না। তিনি এগুলো আমলে নেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এখন প্রশ্ন থাকে যে ৪ কোটি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি ফ্যামিলিকে প্রতি মাসে ২ থেকে ৳২,৫০০ সুবিধা দিতে গেলে কত টাকার প্রয়োজন হয়? সেটা আমি মোটামুটি হিসাব করে দেখেছি যে প্রায় ৳১০,০০০ কোটি টাকার প্রয়োজন হয় প্রতি মাসে। কিন্তু আমরা জানি, আমি জেনেছি যে আমাদের যে বাজেট সেখানে সামাজিক নিরাপত্তা বলে যে খাতটি আছে, সেখানে আমাদের বাজেট হলো আ ১ বছরের জন্য প্রায় ৳১০,০০০ কোটি টাকা। তো যেখানে আমাদের বাজেটেই ১ বছরের জন্য বরাদ্দ ৳১০,০০০ কোটি টাকা, সেখানে তিনি প্রতি মাসে ৳১০,০০০ কোটি টাকার যে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই অর্থটা সংস্থান কিভাবে হবে, কোথা থেকে হবে, কোন খাত থেকে হবে, সেটি তিনি পরিষ্কার করেননি। এটি অনেকটাই বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। এছাড়াও আরো কিছু বিষয় আছে যে তারা বলছেন যে জনাব তারেক রহমান সমাবেশগুলোতে বলছেন যে তারা ক্ষমতায় গেলে দুর্নীতি পুঁটি চেপে ধরবেন। এটিও কেমন জানি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। কেননা এই দলটি অতীতেও বারবার ক্ষমতায় ছিল। বিশেষ করে ২০০১ থেকে ৬ সালে তারা যখন ক্ষমতায় ছিল, সেই সময়ে দুর্নীতির কারণে তারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও আরেকটি অভিযোগ ছিল বিএনপি সরকারের বিরুদ্ধে, তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে, সেটি হলো জঙ্গিবাদের উত্থান। আপনারা নিশ্চয়ই জানেন যে ২০২৪ সালের ৫ই আগস্টের পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় ৭,০০০ নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করতে বাধ্য হয় এবং সেখানে কারণ ছিল মূলত চাঁদাবাজি, জমি দখল, ভূমি দখল, বালুমহল দখল ইত্যাদি অপকর্ম, খুন ইত্যাদি কারণে। তো যে দলটি অতীতের আ ইতিহাস মোটেই গণতান্ত্রিক নয় এবং যে দলটির মধ্যে গণতন্ত্রের ন্যূনতম চর্চা আছে বলে মনে হয় না, যেটি ৭,০০০ নেতাকর্মীর বহিষ্কার দিয়ে প্রমাণ হয়। সেই দলটি চাইলেই কি ভবিষ্যতে একটি আ সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারবে? জনগণকে একটি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারবে? নিশ্চয়ই এটি প্রশ্নের ব্যাপার। অন্যদিকে আমরা যদি জামাত এবং এনসিপি নেতৃত্বাধীন জোটের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণাগুলো খেয়াল করি, তাহলে দেখব মোটা দাগে একথা বলাই যায় ২৪ ৫ই আগস্টের পর জামাত অত্যন্ত শৃঙ্খলভাবে বুদ্ধিমত্তার সঙ্গে দলটি পরিচালনা করে আসছে, যে কারণে তাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটতরাজ, ভূমি দখল ইত্যাদি অভিযোগ প্রায় নাই বললেই চলে। আ সর্বশেষ তারা যখন নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে ওই দলের প্রধান হিসেবে জনাব ডক্টর শফিকুর রহমান, জামাতে আমির, তাকে আমার খুবই সজ্জন ব্যক্তি বলেই মনে হয়। তার কথায় বার্তায় আচরণে আমি তাকে যেটুকু পর্যবেক্ষণ করেছি তাতে আমার তাকে অত্যন্ত সজ্জন ব্যক্তি বলেই মনে হয়। তিনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে তারা একটা ইনসাফভিত্তিক, বৈষম্যহীন এবং কল্যাণমূলক রাষ্ট্র জনগণকে উপহার দিতে চায়। অতীতের যে নোংরা রাজনীতি, চাঁদাবাজি, দুর্নীতি, অপশাসন এগুলো থেকে মানুষকে মুক্তি দিতে চান তারা। তারা ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করতে চান, যেটি হবে কল্যাণমূলক রাষ্ট্র। এই রাষ্ট্রের সকল মানুষ তাদের ন্যায্যতার ভিত্তিতে নাগরিক সুবিধা উপভোগ করবেন। পাশাপাশি তারা ভোটদানের ক্ষেত্রে আরেকটা কথা উল্লেখ করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভোট দিতে হবে এবার ২ টি। একটি জাতীয় সংসদের ভোট, দলীয় মার্কা বা ব্যক্তির স্বতন্ত্র প্রার্থীর মার্কা, আর অন্যটি হলো যে গণভোট। অর্থাৎ পরিবর্তনের পক্ষে সরকার যে গণভোটের আয়োজন করেছে, সেখানে হ্যাঁ অথবা না অপশন থাকবে। এখানে পরিবর্তন চাইলে হ্যাঁ এর পক্ষে ভোট দিন, আর না চাইলে না এর পক্ষে ভোট দিন। জামাত জোট বরাবরই এটাকে গুরুত্ব দিয়ে বলছেন এবং তারা বলছেন যে আমরা যেটা বলি সেটা হলো যে ১ম এই আপনারা হ্যাঁ ভোট দিবেন। এরপর আপনাদের দলীয় প্রতীকে ভোট দিবেন। অবশ্যই সততা এবং যোগ্যতা দেখে প্রার্থীর আপনারা ভোট দিবেন। যাতে একটি
সুন্দর সংবাদ বিনিময় করা যায়। অন্যদিকে বিএনপির কথা আবারও বলতে হচ্ছে, ভোট বা গণভোটের ব্যাপারে বিএনপির সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা পাই না। তৃণমূল পর্যায়ে তাদের নেগেটিভ ক্যাম্পেইনই আমরা দেখেছি না ভোটের ক্ষেত্রে অথবা উদাসীনতা, না ভোট নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নাই। এটা খুবই উদ্বেগজনক। যদিও কদিন আগে এক সমাবেশে তারেক রহমান বলছে যে, "আপনারা ১ম এ ধানের শীষে ভোট দিবেন, এরপর হায়ে ভোট দিবেন।" সেখানেই শেষ। তারপরে আর তাদের নেতাকর্মীদের পক্ষে আমরা হায়ের পক্ষে কোনো ক্যাম্পেইন করতে শুনিনি। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন জোট ন্যায় ইনসাফ এবং কল্যাণমূলক রাষ্ট্রের উপহার দেওয়ার জন্য জনগণকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন। নারী অধিকারের ব্যাপারে, নারীর পর্দার ব্যাপারে তারা স্পষ্ট বক্তব্য রাখছেন যে, নারী তার পছন্দ অনুযায়ী পোশাক করবে। এখানে আ জবরদস্তি বা চাপাচাপির কোনো সুযোগ নেই। সেটা আমরা করব না। অর্থাৎ স্বাধীনভাবে মানুষ তার পছন্দ অনুযায়ী পোশাক পরবে এবং গণভোটের ক্ষেত্রে তারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছেন। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি যে, বিগত সময়ের ২ টি রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড, যেক্ষেত্রে বিএনপি তাদের গণভোটের ক্ষেত্রে তাদের অবস্থান অস্পষ্ট। আর জামাত স্পষ্ট করেই বলছে যে, গণভোটে আপনার হায়ের পক্ষে অবস্থান নেবেন। এই অবস্থায় দেশের জনগণ আসলে কোন পক্ষটাকে বেছে নেবে? আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন জরিপে উঠে এসেছে শিক্ষিত এবং তরুণ প্রজন্মের মধ্যে জামাতের পক্ষে একটা গণদল সৃষ্টি হয়েছে এবং তারা নিশ্চয়ই দেশের পরিবর্তনের পক্ষে রায় দিবে বলেই আমি মনে করি। তারা হায়ের পক্ষে ভোট দেবে এবং যারা ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়, তাদের পক্ষে রায় দিবে বলে আমার ধারণা। তো দর্শক, এগুলো হলো আমাদের প্রেডিকশন। মূলত আমরা এটা চূড়ান্তভাবে জানতে পারবো ১২ তারিখের নির্বাচনের পর আসলে কোন জোটটি ক্ষমতায় যাচ্ছে। শেষে বলব যে, আমার এই নতুন চ্যানেল ফ্ল্যাগ অফ জাস্টিস আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।